সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরেই আসলে নতুন ভিডিও নিয়ে বসা। চিন্তা ভাবনা করছিলাম নতুন ভিডিও বানানোর বা এর আগের ভিডিওতে যে পরিমাণ রেসপন্স পেয়েছি Facebook এ, WhatsApp এ, তারপর Gmail এ বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলেছেন বা বিভিন্ন জন মানুষের সাথে আমার কথা হয়েছে বিভিন্ন টপিক নিয়ে। তো অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন পোল্যান্ড নিয়ে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি। অনেকেই হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে জানতে চেয়েছেন, অনেকে টিউশন ফিস বা অনেকে আইএলটিএস স্কোর বা আমি কেন পোল্যান্ডে এপ্লাই করলাম বা আপনি কি পোল্যান্ডে এপ্লাই করতে পারবেন কিনা এইসব বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আমি চেষ্টা করেছি সবাইকে রিপ্লাই করার, আশা করি সবাই রিপ্লাই পেয়েছেন। আর ভিডিওর রেসপন্স ভালো হওয়ার কারণেই হচ্ছে আরেকটি ডিটেইল ভিডিও বানানোর চিন্তা করলাম পোল্যান্ড নিয়ে, যে কেন আমি পোল্যান্ডে এপ্লাই করেছি। তো পোল্যান্ডের কথা বলার আগে যদি একটু দেশ নিয়ে কথা বলতে চাই, তাহলে এই কথা যদি আপনারা চিন্তা করে দেখেন, জুলাইয়ের 15 থেকে আজকে হচ্ছে অগাস্টের 16 তারিখ। তো এই 1 মাসের মধ্যে আসলে অনেক কিছু ঘটে গিয়েছে। যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতিটা বদলে দিয়েছে। আ স্যালুট টু দোজ পিপল যারা হচ্ছে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বা যারা হচ্ছে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় সাপোর্ট করেছিলেন। আমি অবশ্যই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম এবং চেষ্টা করেছি সাধারণ স্টুডেন্ট যারা ছিল তাদেরকে সাপোর্ট করার। জানি না কতটুক সাপোর্ট করতে পেরেছি বা কতটুক তাদের নিয়ে বলতে পেরেছি। তবে চেষ্টা করেছি অলওয়েজ তাদের সাথে থাকার। তবে আমিও খুব খুশি। কারণ ফাইনালি জয়টা হচ্ছে আমাদেরই হয়েছে, আমাদের স্টুডেন্টদেরই হলো। তো দেশের এখন বর্তমান পরিস্থিতি বলতে গেলে আগের তুলনায় ভালো। আগের তুলনায় অবশ্যই ভালো। কারণ আগে যে একটা স্বৈরাচারী যে একটা মনোভাব ছিল সবার মধ্যে বা যেটা বাক স্বাধীনতা নিয়ে যে সবার মধ্যে একটা সংকট ছিল কথা বলার মধ্যে, দেশের যে পলিটিক্যাল অবস্থা নিয়ে বা বিভিন্ন পরিস্থিতি নিয়ে মানুষ কথা বলতো না। বর্তমানে মানুষ তার হচ্ছে নিজ জায়গা থেকে ভয়েস রেইজ করছে। তো এটা একটা পজিটিভ দিক, অবশ্যই সবাই সমালোচনা করছে বা যদি কেউ পজিটিভ কিছু বলতে চায় তাহলে পজিটিভ বলছে, যারা কিছু নেগেটিভ দেখতে পাচ্ছে নেগেটিভ নিচ্ছে। তো ওভারঅল যদি এই জিনিসটাকে জাজ করা হয় কোটা আন্দোলনকে নিয়ে, তাহলে আমি বলবো একটা পজিটিভ ইম্প্যাক্টই আমাদের দেশের জন্য পড়েছে এটার ক্ষেত্রে। তো আমি যখন পোল্যান্ডে এপ্লাই করি, আমার প্রোফাইলটা এখন অনেকেই জানেন, তাও আমি একটু শেয়ার করি। আমার হচ্ছে আইএলটিএস স্কোর 6 ছিল আর আমার ব্যাচেলর ছিল 3.6 সিজিপিএ। আর ব্যাংকের স্টেটমেন্ট হচ্ছে আমি ক্রেডিট কার্ডে দেখিয়েছি 8 লাখ টাকা আর আমার এফডিআই ছিল 10 লাখ টাকা। তো ওভারঅল এই প্রোফাইল নিয়ে আমি হচ্ছে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর সব অ্যাপ্লিকেশন প্রসিডিও, ইউনিভার্সিটি ইন্টারভিউ, তারপর হচ্ছে বিএফএস অ্যাপ্লিকেশন বা বিএফএস এর যে ডেট নিয়ে সব প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরই হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম। তো ওইটাতে রেসপন্স পাওয়ার পর বা মানুষের একটা জানার আগ্রহ থেকেই হচ্ছে এই ডিটেল ভিডিওটা বানানো। তো আজকে আমি কথা বলবো যে পোল্যান্ডে আমি কেন অ্যাপ্লাই করেছিলাম বা আপনি কেন পোল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন। তবে আরেকটা জিনিস আপনাদের সবার মাথায় রাখা উচিত, দেশের যে বর্তমান পরিস্থিতি আছে এই বর্তমান পরিস্থিতিটা চিন্তা করে অবশ্যই এইসব ক্ষেত্রে আগানো উচিত। কারণ মাঝখানে অনেক দিন ব্যাংক অফ ছিল বা ইন্টারনেট কানেকশন ছিল না, তো তখন অনেক প্রবলেম ফেস করতে হয়েছে যারা আমরা দেশের বাইরের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো ওই কথাগুলো যদি এখন বাদ দিয়ে আমি বলি, তাহলে সর্বপ্রথম আমি বলতে যাবো যে পোল্যান্ডে আমি কেন এপ্লাই করেছিলাম। সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। ফার্স্ট অফ অল হচ্ছে টিউশন ফিস। পোল্যান্ডে যে পাবলিক ইউনিভার্সিটি গুলো ছিল, সেই পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফিস গুলো ছিল অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কম। তো সেই জন্য আমি পোল্যান্ড চুজ করি। আর এছাড়াও পোল্যান্ড চুজ করার আরো কিছু কারণ রয়েছে। এরপর যদি আমি বলতে যাই, আমার যখন আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম, আমার স্কোর খুব একটা ভালো হয়নি। আমার স্কোর ছিল 6। তো আমি চিন্তা করছিলাম যে আমি 6 দিয়ে কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি। এরপর আমি বিভিন্ন হচ্ছে যে ইউনিভার্সিটি পোর্টালগুলো রিসার্চ করার পর আমি পোল্যান্ডের কিছু ইউনিভার্সিটি পাই যেখানে আমি দেখতে পাই আইএলটিএস রিকোয়ারমেন্ট ছিল 5.5। তো আমি 5.5 দেখার পর হচ্ছে ইজিলি আমি নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করে যে তাহলে যদি আমি 5.5 দিয়ে অ্যাপ্লাই করি হয়তো বা আমি রেসপন্স পেতে পারি ইউনিভার্সিটি থেকে। তো আলটিমেটলি তো আমি যখন আইএলটিএস 6 দিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমি ইউনিভার্সিটি রেসপন্স পাই এবং ইউনিভার্সিটি ইন্টারভিউ আমি দেই। তো এরপর যদি আমি আরো পোল্যান্ড নিয়ে বলতে যাই, পোল্যান্ড যে অ্যাপ্লাই করার একটা কারণ হচ্ছে যে ওয়ার্ক লিমিট। পোল্যান্ডে বর্তমানে কোনো ওয়ার্ক লিমিট নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পাচ্ছেন, পোল্যান্ডে কোনো ওয়ার্ক লিমিট নেই। এখন আপনার কাছে যদি অ্যাভেলেবেল টাইম থাকে বা আমরা যারা মাস্টার্স এর স্টুডেন্ট আছি, আমাদের যদি ভিসা হয়, আমরা যদি যেতে পারি, তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসের সময়টা ছাড়া আর যে কোনো সময় হচ্ছে আমরা জব করতে পারবো। আপনি চাইলে আপনার অফ ডেতে ফুল ডে আপনি হচ্ছে জব করতে পারবেন। এছাড়াও যদি আপনার ক্লাস থাকে সেক্ষেত্রে আপনি ওই দিন হাফ টাইম হচ্ছে জব করতে পারছেন। তো আমি বিষয়টা আপনাদেরকে ইনশিওর করছি কারণ আমার একটা ফ্রেন্ড অলরেডি হচ্ছে পোল্যান্ডে আছে। তো ও হচ্ছে ওর যখন হচ্ছে ক্লাস থাকে তখন ও ফুল টাইম জব করতে পারে না, হাফ টাইম করে। আর যখন হচ্ছে অফ ডে থাকে তখন সে ফুল টাইম করে, সে ভালো আর্ন করছে। তো এছাড়াও পোল্যান্ডের ক্ষেত্রে ব্যাংকের স্টেটমেন্ট আমি কথা বলেছিলাম। পোল্যান্ডে হচ্ছে ক্রেডিট কার্ড ম্যান্ডেটরি। তো ক্রেডিট কার্ড ম্যান্ডেটরি এই ব্যাপারটা
অনেকটা সত্যি, কারণ এটা অনেকে বিলিভ করতে চায় না যে একটা কান্ট্রিতে এপ্লাই করার জন্য বা প্রসেসিং এর জন্য ক্রেডিট কার্ড কেন থাকতে হবে। তো আপনি যদি পোল্যান্ডে যে চেক লিস্ট আছে ভিসার জন্য যে চেক লিস্টটা দেওয়া হয়েছে ওদের ওয়েবসাইটে যদি আপনি চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওখানে লিখা আছে যে মানে আপনাকে অবশ্যই ক্রেডিট কার্ড শো করতে হবে, সেটা আপনার হোক বা আপনার স্পন্সরের ক্ষেত্রে হোক। এছাড়াও যাদের আমাদের হচ্ছে ক্রেডিট কার্ড লিমিটটা কম, আমরা চেষ্টা করি একটা এফডিআর বা একটা সেভিংস অ্যাকাউন্ট দেখানোর জন্য। সেক্ষেত্রে আমার যে স্টেটমেন্টটা হবে ওভারঅল ব্যাংকিং যে একটা প্রোফাইল ক্রিয়েট হয় ওই প্রোফাইল একটু ভারী হবে, যে 15 থেকে 20 লাখ টাকার একটা স্টেটমেন্ট হবে। তো এরপর যদি আমি বলতে যাই পোল্যান্ডের লিভিং কস্ট নিয়ে, পোল্যান্ডের লিভিং কস্টটা অন্যান্য কান্ট্রির তুলনায় কম, সেই জন্য হচ্ছে পোল্যান্ড আপনি চুজ করতে পারেন বা আমিও সেই জন্য চুজ করেছি, কারণ হচ্ছে আপনার লিভিং কস্টটা অনেক ম্যাটার করে। কারণ আপনি যত ইনকাম করছেন তার 50 থেকে 60% যদি আপনি লিভিং কস্টের পিছনে দেন আরো কিছু টাকা আপনার সেভ হয়, এবং সেটা আপনি চাইলে আপনার পরবর্তী বছরের টিউশন ফিসে আপনি সেভ করে রাখতে পারেন আর কি। তো এছাড়াও পোল্যান্ডে টিউশন ফিসের ক্ষেত্রে আপনি 1 বছরের টিউশন ফিস দিয়ে চলে যেতে পারেন, অথবা কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা 6 মাসের হলেও হয়। কিন্তু আমি সবাইকে প্রেফার করতে বলবো যে আপনি ট্রাই করবেন 1 বছরের টিউশন ফিস দিয়ে চলে যাওয়া, সেক্ষেত্রে আপনার বার্ডেনটা খুবই কম মনে হবে। এছাড়াও আপনি যাওয়ার পরপরই জব ম্যানেজ করে হয়তোবা আপনি আর্ন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার হয়তো একটু টাফ হবে। তো আমি তাই বলবো সবাই দেশে থেকেই 1 বছরের টিউশন ফিস পে করেই হচ্ছে পোল্যান্ডে যাওয়ার ট্রাই করবেন। তো এছাড়া হচ্ছে আপনি পোল্যান্ডেই চাইলে হচ্ছে যে কি আপনার যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন ওই ইউনিভার্সিটির ডর্মে আপনি থাকতে পারবেন, ওখান থেকে আপনি আপনার সব কাজ করে যেতে পারবেন, আপনার ক্লাস বলেন বা আপনি জব সব কিছু ওখান থেকে আপনি মেনটেন করতে পারবেন, সমস্যা নেই। যদি আপনার বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আলাদা বাসা নিয়ে বা আপনি আলাদা অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি উঠতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। এছাড়াও পোল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো এজেন্সি করার প্রয়োজন নেই, আপনি যদি আপনার রিসার্চ করেন বা একটু যদি আপনি ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করেন বা ইউটিউবের ভিডিওসগুলো আপনি দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে আপনি পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এছাড়াও পোল্যান্ডে যারা অ্যাপ্লিকেশন করে তারা বিভিন্ন মাধ্যমগুলো থেকে হেল্প পায়, যেমন ফেসবুক অনেকগুলো গ্রুপ আছে বা মেসেঞ্জারে অনেকগুলো চ্যাট গ্রুপ আছে যাদের থেকে হচ্ছে হেল্প নিতে পারবেন আপনি চাইলে। আমি নিজেও ভাবে হেল্প নিয়ে এতটুকু এসেছি, বা আমিও সামনে যারা অ্যাপ্লাই করবো তাদেরকে চেষ্টা করবো হেল্প করার। এছাড়াও যে ভিসা প্রসেসিং আছে ওভারঅল আপনি চাইলে ওই গ্রুপগুলো থেকে আইডিয়া নিতে পারবেন। এছাড়াও পোল্যান্ডের অনেক ভাই ব্রাদার আছে যারা ইউটিউবের ভিডিওস বানায় পোল্যান্ডে যাওয়ার পর, তো তাদের থেকে আপনি চাইলে আইডিয়া নিতে পারবেন। তো তারপর যদি আমি কথা বলতে যাই এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী পোল্যান্ডে আবেদন করা কি ঠিক হবে কি ঠিক হবে না। তো আমি যদি এখন একটু বলি যে পোল্যান্ডে আবেদনটা এখানে একটু ক্রিটিক্যাল করা হয়েছে ব্যাচেলরের ক্ষেত্রে। ব্যাচেলরের ক্ষেত্রে এখন নোটিফিকেশন করতে হয় ইউনিভার্সিটি থেকে, তার মানে আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা লিগালাইজেশন করতে হবে। তো ওই লিগালাইজেশনটা করতে হলে আগে আপনাকে কি করতে হবে, যখন আপনি পোল্যান্ডে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর যদি আপনার অফার লেটার আসে সেক্ষেত্রে আপনি আপনার সব ডকুমেন্টস আপনার এডুকেশনাল সার্টিফিকেটগুলো ওই ইউনিভার্সিটিতে পাঠাতে হবে কুরিয়ার করে। পাঠানোর পর তারা সেটা সেখান থেকে লিগালাইজ করবে, লিগালাইজ করার পর এটাকে নোটিফিকেশন বলা হয়। নোটিফিকেশন করার পর আপনাকে আবার ব্যাক করবে, ব্যাক করার পর হচ্ছে আপনি পোল্যান্ডের জন্য আবেদন করতে পারবেন বা আপনি হচ্ছে এম্বাসি ফেস করতে পারবেন, কারণ এখন একটা এম্বাসির সবচেয়ে বড় একটা যে রিকোয়ারমেন্টস তার মধ্যে একটা হলো নোটিফিকেশন, এটা নতুন অ্যাড করা হয়েছে এই কিছুদিন আগেই। তো এছাড়াও আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন, মাস্টার্সে এই ধরনের কোনো সমস্যা নেই। মাস্টার্সের ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে আপনার এডুকেশনাল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে হচ্ছে অ্যাটাস্টেড করে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকিটা হচ্ছে আপনি যখন ইন্ডিয়াতে যখন আপনি এম্বাসি ফেস করতে পারবেন তখন হচ্ছে ওখান থেকে লিগালাইজ করে নিতে পারবেন। তো এটাই ছিল ওভারঅল পোল্যান্ড নিয়ে আমার ডিটেল ভিডিও। একটু হয়তোবা বিষয়গুলো হচ্ছে এলোমেলো ছিল, কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট রেডি করিনি, যেহেতু একটা রাশের মধ্যে আমি আছি, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা বা ব্যাংকিং, তারপর ইউনিভার্সিটির বিভিন্ন ডকুমেন্ট কালেক্ট করা বা বিভিন্ন ডকুমেন্টগুলো হ্যান্ডেল করা, অ্যাটেস্টেড করা, এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এই জন্য হয়তো বা ডিটেল গুছিয়ে ভিডিওটা করতে পারিনি, কিন্তু অনেকেই জানতে চেয়েছেন ডিটেল নিয়ে পোল্যান্ডের, তো এই জন্য চেষ্টা করেছি একটু ডিটেল কথা বলার। তো আশা করি সামনে আরো ভিডিও থাকবে পোল্যান্ড নিয়ে, তবে আমি বলবো আমার জন্য একটু প্রে করবেন যাতে আমার ভিসাটা হয়, কারণ ভিসাটা খুব জরুরি আশা রাখছি। বাকিটা আল্লাহ ভরসা বলবো আমি। তো এছাড়াও যদি আপনার আরো কিছু জানা থাকে পোল্যান্ড নিয়ে বা অন্য কোনো কান্ট্রি নিয়ে আপনি চাইলে আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এছাড়াও যদি আরো কিছু জানা থাকে, যেমন আমি হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট গুলো নিয়ে ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, যে আমি অ্যাটেস্টেড করার পর অ্যাটেস্টেড কিভাবে করেছিলাম বা কোন সময় আপনাকে যেতে হবে বা কোথায় কোথায় থেকে অ্যাটেস্টেড করতে হবে বা নোটারি করতে হবে জিনিসগুলো, ওগুলো নিয়ে একটা ভিডিও বানানোর আমার চিন্তা ভাবনা আছে। তো আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ভিডিও করার খুব রিসেন্টলি। আর লাস্ট একটা কথা বলবো, আমি হচ্ছে নেক্সট উইক ইন্ডিয়া যাচ্ছি আমার এম্বাসি ফেস করার জন্য। তো আশা করি একটা পজিটিভ একটা নিউজ নিয়ে ফিরবো ইন্ডিয়া থেকে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকে, আর দোয়া করবেন আমার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।